সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জব কাউন্সিলের পক্ষ থেকে সকলকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিগত পরীক্ষায় আসা গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু সমাধান দেখব এবং আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে যে প্রশ্নগুলো আমরা বাছাই করেছি এই প্রশ্নগুলো শুধুমাত্র এটিওতে এসেছে এমন নয়। এই প্রশ্নগুলো আজকে বাংলা ভার্সনে আছে, কিন্তু আমরা যারা সামনে পরীক্ষা দিব, বিশেষ করে পেট্রো বাংলার পরীক্ষা দিব বা ব্যাংকের পরীক্ষা আসবে, এই প্রশ্নগুলো ব্যাংকেও এসেছে বা ইংলিশ ভার্সনেও এসেছে। কাজে আজকে আমরা প্রশ্নগুলোর সমাধান দেখব এবং আমরা এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ প্রতিনিয়ত চলবে এবং আগামী ক্লাসে আমরা চেষ্টা করব ইংলিশ ভার্সনে কিছু ম্যাথ করানোর জন্য, যেগুলো পরীক্ষা এসেছে এবং গুরুত্বপূর্ণ। তার আগে আমাকে একটু বলতে হবে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমরা লাইভটা স্টার্ট করতে পারবো। শুনতে পাচ্ছেন কিনা আর দেখা যাচ্ছে কিনা, কোনো নেটে লাইটে ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। একটু জানাবেন, আর যারা আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু শোনা যাচ্ছে কি? ওকে ওকে, ডান, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করতে পারি। চলেন আমরা দেখি আজকের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে হলো প্রাইমারি সহকারী শিক্ষক 2020 হলো আপনার প্রথম পর্যায়ের পরীক্ষা। আর এই প্রশ্নটা ব্যাংকেও এসেছে, আমরা দেখব এই প্রশ্নটা কি আছে। প্রশ্নটা কি বলেছে যদি 2x = 3y + 5 হলে 4x - 6y সমান কত? এটা হচ্ছে প্রশ্নের কথা। একটা কথা মনে রাখবেন, যে কোনো প্রশ্ন যদি হয় তার আগে আমরা দেখব আমাকে কি দেওয়া আছে আর কি বের করতে বলেছে। আমি আরেকবার বলছি, কি দেওয়া আছে আর কি বের করতে বলেছে। এখানে যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখতে পাবো 2x এর ভ্যালু দেওয়া আছে 3y + 5, আর বের করতে বলেছে কি 4x - 6y, তার মান কত। ঠিক আছে, তাহলে যে মানটা আমার দেওয়া থাকবে আর যে মানটা আমাকে বের করতে বলবে তার সাথে একটা মিলবন্ধন করতে হবে। মিলবন্ধন, যদি আমরা এই মিলবন্ধনটা করতে চাই তাহলে কি করণীয় আমরা একটু দেখতে চাই। দেখেন এখানে আমার দেওয়া আছে কি 2x আর ইকুয়াল আছে 3y প্লাস হচ্ছে 5, আর এখানে আমার আছে 4x - 6y, তার মানে x আর y-টা একত্রে করব। যদি আমরা এটা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি 2x মাইনাস, এই প্লাসটা এই পাশে মাইনাস হয়ে যাবে, 3y আর ইকুয়াল আমরা বলতে পারি 5। এখন দেখব যে এখানে আমার আছে 4x মানে হচ্ছে 2x এর ডাবল, আর এখানে আছে 6y মানে হচ্ছে 3y এর ডাবল। তার মানে এই প্রশ্নে বলেছে যে আপনার যেটা থাকবে তার দ্বিগুণ করতে হবে, অর্থাৎ আমরা উভয় পাশে দ্বিগুণ করে দিব। যদি উভয় পাশে দ্বিগুণ করি তাহলে এখানে হবে 2 × 2x - 3y, আর এখানে আমরা বলতে পারি 2 × হচ্ছে 5। অতএব আমরা বলতে পারি 2 × 2 = 4, 4x - 3 × 2 = 6, 6y আর ইকুয়াল হচ্ছে 10। তাহলে দেখেন আমাকে কি বের করতে বলেছিল, আমাকে বের করতে বলেছিল যে এই 4x আর 6y এর ভ্যালু কত। তাহলে আমরা পেয়েছি কত বলেন, 10। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ, অর্থাৎ 10। আপনারা কি এটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, রকি শেখ, ইয়েস, 10। আচ্ছা, আপনারা এটা কি বুঝতে পেরেছেন? আমার কথাগুলো একটু জানাবেন কাইন্ডলি, বুঝতে পেরেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা তাও জানাবেন, এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, বনি আমিন, ওয়ালাইকুম আসসালাম, একটু জানাবেন। আর যারা আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আর এটা এটা কিন্তু ব্যাংকেও এসেছে, একটা ব্যাংকেও এসেছে, আমরা দেখেছি। ওয়ালাইকুম আসসালাম, আমাদের ইন্টারন্যাশনালের বস শরীফ স্যার। ঠিক আছে, একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার না? ওকে, চলেন তাহলে আমরা সামনে যাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে 10। আমরা পরের প্রশ্নটা যাব। এই প্রশ্নটা আপনারা সলভ করবেন, সময় হচ্ছে আপনাদের 30 সেকেন্ড। এটাও এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020, এটা ধারার থেকে আমরা একটু দেখব।
সবাই একটু একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, এটার অ্যান্সারটা কি হয় বলবেন। আর যারা আছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। এই প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কি আছে আমরা একটু দেখি এটা। ঠিক আছে, একটু দেখি। ওকে, চলেন আমরা একটু দেখি, যারা করতে পারেননি তারা দেখে নেন অঙ্কটা। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। ঠিক আছে, একদম ধারা আমরা সহজে করব, যেটা একদম ফার্স্ট যেটা যেভাবে করা যায় সেটা হলো, যদি কখনো ধারাবাহিক বেজোড় সংখ্যা বলে, ধারাবাহিক বেজোড় সংখ্যা, তাহলে আমরা ডিরেক্ট যেভাবে করি সেটা হচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ার একদম যোগফল। তাহলে এন স্কোয়ারটা হচ্ছে সমষ্টি। কার সমষ্টি? ধারাবাহিক বেজোড় সংখ্যার সমষ্টি। তাহলে আমরা একটু লিখে রাখতে পারি যে ধারাবাহিক বেজোড় সংখ্যার সমষ্টি সমান ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সমান বিজোড় সংখ্যার সমষ্টি সমান এন স্কোয়ার। ঠিক আছে, এন স্কোয়ার। তাহলে এখানে এন এর ভ্যালুটা কত বলেন? এন এর ভ্যালু হচ্ছে 10। তাহলে ডিরেক্ট লিখতে পারি 10-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100। এই প্রশ্নের উত্তর হচ্ছে 100। এটা হলো একদম পিলিতে আমরা যেভাবে করব অঙ্কটা। ঠিক আছে, এইভাবে করব এন স্কোয়ার এক ধারাবাহিক বেজোড় সংখ্যার। কিন্তু যদি আমরা একটু আরেকভাবে করি, দেখা যাক, এটা আমরা কয়েকভাবে করা যায়, আর 2-3 ভাবে আমরা এটাকে করতে পারবো। জি শিলা আক্তার, জি ওয়ালাইকুম আসসালাম। শিলা কেমন আছেন জানাবেন। আচ্ছা, এটা হলো কি বলেছি বলেন তো, একদম ডিরেক্ট যদি আমরা করি, ডিরেক্ট সূত্র এন স্কোয়ার। এন মানে হচ্ছে, হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এন স্কোয়ার, এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে। তাহলে আমার এখানে সংখ্যা আছে কয়টা বলেন? 10টা। তাহলে আমরা বলতে পারি এন এর ভ্যালু হচ্ছে 10। এটা হলো একভাবে করতে পারি। আরেকভাবে আমরা করতে পারি, আরো একভাবে, আরো 2-3 ভাবে করা যায়, বাট আমরা একটা নিয়ম দিয়ে এটা শেষ করব এই পার্টটা। আরেকভাবে যেটা করতে পারি, সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। তাহলে গড় কি? আমরা গড়ের বিষয়টা জানি যে গড় হচ্ছে প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ। জি ওয়ালাইকুম আসসালাম। প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ ভাগ হচ্ছে 2, এটাকে আমরা বলি গড়। হ্যাঁ, প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ ভাগ হচ্ছে 2। তাহলে আপনি একটু জিনিস খেয়াল করেন, এখানে আমাকে বলেছে বেজোড়, আর যেহেতু 10টা সংখ্যা, তাহলে 10টার প্রথম পদ হচ্ছে 1, একের পরে কত আসবে? 3, তারপরে কত? 5, এভাবে করতে 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 লাস্ট পদে যাব। লাস্ট নাম্বার পদটা হবে 19, কারণ প্রত্যেকটা একটা একটা করে গ্যাপ আছে। তাহলে 19 যদি হয়, তাহলে আমার প্রথম পদ হচ্ছে 1, লাস্ট পদ হচ্ছে কত বলেন? 19। এই দুইটার যোগ করে 2 দ্বারা ভাগ, যেটা হবে সেটাকে আমরা বলবো গড়। তাহলে আমরা এখানে লিখতে পারি গড় হচ্ছে এরকম যে প্লাস 1 প্লাস 19 ভাগ হচ্ছে 2। আর পদ সংখ্যা মানে যতগুলো পদ আছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই প্রশ্নে বলে দিয়েছে এই প্রশ্নে পদ আছে হলো 10টা। কয়টা বলেন? 10টা। তাহলে এখানে আমরা বলতে পারি ইনটু হচ্ছে 10। দেখেন 19 আর 1 কত বলেন? 20, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 ইনটু 10, 10 10 হচ্ছে 100। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 100। আমরা দুইটা কালারে লিখছি, একটা সাদা কালি দিয়ে, একটা ইয়েলো দিয়ে। আপনারা ভালো করে দেখেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা হচ্ছে কি ডিরেক্ট বের করা যায় বেজোড় সংখ্যা ধারাবাহিক এন স্কোয়ার দিয়ে, আরেকটা হচ্ছে সমষ্টি গড় ইনটু পদ সংখ্যা। আরো একভাবে করা যায়, সেটা হলো আমরা ধারার যে সূত্রটা আমরা জানি,
সমষ্টি সূত্র n/2 2a + n-1 * d, ওইটা দরকার নাই, আমরা এইভাবে একটু শিখি আপাতত, পরে আমরা যখন রেগুলার ক্লাসে যাব এগুলোর ডিটেলস আলোচনা হবে একটা একটা করে। এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু জানান তো, যারা আছেন একটু জানান। মিলাও মুন্সি, আচ্ছা জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন একটু জানান তো কাইন্ডলি, এটা ক্লিয়ার কিনা? যারা আছেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা। আপনি অনেক অঙ্ক করার দরকার নেই, আপনি একটা অঙ্ক করেন, সেটাই পারফেক্টলি করেন, হ্যাঁ, যাতে এই অঙ্কটা কোনো প্রকার ভুল না হয়। আমরা একটা নিয়ম জানলাম যে বেজোড় সংখ্যার সমষ্টি, ধারাবাহিক বেজোড় সংখ্যার সমষ্টি মানে n², এই নিয়মটা আমরা জানলাম। হ্যাঁ, ওকে, চলেন আমরা সামনের অঙ্কটা দিকে যাই। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 100। আচ্ছা, এরপরে অঙ্কটা আমরা কি দেখি একটু, এরপরে অঙ্কটা কি বলেছে। এরপর অঙ্কটা বলেছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, এটা আসছে হলো 32তম BCS। হ্যাঁ, আমাদের 32তম BCS, এটা অহরহ আসে এই অঙ্কটা, এবং এগুলো আমরা নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে বেশি পাবো। যখন আমরা BCS এর ক্লাসগুলো করি তখন এগুলো ম্যাক্সিমাম নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকে, আর আমরা হচ্ছে এটা পাবো হলো বাস্তব সংখ্যার ক্লাসে, এগুলো পাবো। চলেন আমরা একটু অঙ্কটার উত্তরটা বলার চেষ্টা করি, দেখি কেউ বলতে পারেন কিনা। হ্যাঁ, খুব ফাস্ট বলবেন, চেষ্টা করবেন 30 থেকে 40 সেকেন্ডে করার জন্য, ঠিক আছে? 30 থেকে 40 সেকেন্ড, 30 সেকেন্ড সময় একটু চেষ্টা করেন, উত্তরটা বলবেন কত হয় একটু বলবেন। তার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আগামী কালকে ইনশাআল্লাহ দুপুরের দিকে আমাদের একটা লাইভ হবে, ম্যাথ লাইভ। দুপুরে কি কালকে বাংলা ক্লাস আছে? কালকে ক্লাস আছে? ওকে, দুপুরের দিকে যদি আমরা কালকে একটা ইংলিশ ম্যাথ, ব্যাংকের রিলেটেড ম্যাথগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লাইভটা শুরু হবে 12টায়। হ্যাঁ, আমরা মনে রাখবেন 12টা বাজে লাইভটা হবে ব্যাংকের। আসেন আমরা অঙ্কটা একটু দেখি কি বলেছে। ওকে, অঙ্কটা বলেছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। দেখেন এটা 4-5টা ওয়েতে আমরা করতে পারি, 4-5টা ওয়েতে। 4-5টা ওয়ের একটা ওয়ে আমরা জানি, সেটা নিয়ে আলোচনা করব, আরো কয়েকটা ওয়ে আছে আমরা দেখবো এক এক করে। আসেন, প্রথমে বলেছে কি, 4টা এখানে আমার দেওয়া আছে অপশন। একটা হচ্ছে 11/14, 5/6, 12/15 আর 17/21। সংখ্যাগুলো একটু বড় বড়, তারপর আমাদের এটা ফাস্ট করতে হবে, চেষ্টা করব। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে রকি শেখ, রকি শেখ বলছে ডি। ঠিক আছে রকি, দেখি আমরা ক্ষুদ্রতম কোনটা। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্র দুইটা তুলনা করব, দুইটার সাথে আড়াআড়ি ভাবে আমরা তুলনা করব, যেটা আমরা করি সচরাচর, যে যেটা বড় সেটাকে বাদ দিব, ছোটটাকে অ্যাকসেপ্ট করব। আবার বলছি, বড়টাকে বাদ দিব, ছোটটাকে রাখবো। দেখেন এই দুইটার যদি তুলনা করি, একটা হচ্ছে 11/20, এখানে আমরা লিখি 11/14, আর আরেকটা হলো 5 কত বলেন 6। এই দুইটা তুলনা করব, তুলনা করে আমরা দেখব যে কোনটা বড়, বড়টাকে বাদ দিব, ছোটটাকে রেখে দিব। আচ্ছা, এটা নিয়মটা হচ্ছে আপনার আড়াআড়ি গুণ করবেন, অর্থাৎ হর আর লবের আড়াআড়ি গুণ করব, হর আর লবের। যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। 6 আর 11 গুণ দিলে হয় 66, আর 5-14 হচ্ছে 70। একটু খেয়াল করবেন, 5-14 হচ্ছে 70। এখন যেই ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবো ওই ভগ্নাংশেরই সংখ্যা। তাহলে আমরা একটু জিনিস চিন্তা করেন, 5/6 এর নিচে আছে 70, আর 11/14 তার নিচে আছে 66, তার মানে 66টা হচ্ছে 70-এর থেকে ছোট। একদম সিম্পল কথা। তাহলে যদি ছোট হয় তার মানে এই ভগ্নাংশ আর এই দুইটা ভগ্নাংশের ভিতরে এই ভগ্নাংশটা হচ্ছে ছোট। কোনটা ছোট বলেন? 11/14। একদম সিম্পল কথা, যেটা বড় তার সাথের ভগ্নাংশটা বড়, যেটা ছোট তার সাথের ভগ্নাংশটা ছোট। তাহলে অটোমেটিক্যালি আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এখানে 5/6 এটা বড়, এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে আবার ওই প্রথমটার সাথে তুলনা করব। প্রথমটা আমার কি আছে বলেন? প্রথমটা আছে 11/14। তাহলে আমরা আরেকবার লিখি এখানে 11/14,
আর এরপরে হচ্ছে 12/15। এই যে 12/15 এটাকে আর একটু ছোট করে নিই। যদি ছোট করি তাহলে একটু খেয়াল করেন 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12 আর 3 5 হচ্ছে 15। তাহলে 12/15 যে কথা, 4/5 একই কথা। তাহলে আমরা এখানে লিখতে পারি 4/5। আবার আগের মতোই করব, আর গুণ করব এখানে, ঠিক সেম এখানে আর গুণ করব। যদি গুণ করি 5 11 হচ্ছে 55, আর 4 14 হচ্ছে 28, 28 দুগুণে হচ্ছে 56। তাহলে আমরা 4 14 বলতে পারি 56। এখানেও আমরা দেখতে পাচ্ছি 56 বড়, তার মানে আমরা এইভাবে বলতে পারি যে 55 লেস দেন হচ্ছে 56। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, 55-এর ভগ্নাংশ হচ্ছে 11/14, 56-এর ভগ্নাংশ হচ্ছে 4/5, 4/5 যে কথা, আর 12/15 একই কথা। সেক্ষেত্রে আমরা ছোট হচ্ছে কোনটা এই দুইটার ভিতরে, 11/14, আর 4/5 হচ্ছে বড়। তাহলে আমার দরকার ছোট ভগ্নাংশ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ঠিক এই ভগ্নাংশটা এই দুইটার যদি তুলনা করি এই ভগ্নাংশটা বড়, কিন্তু আমার দরকার হচ্ছে ছোট ভগ্নাংশ। এবার আসেন আরেকটা অংশ দেখব, লাস্ট অংশ, যে এটাকে আমরা আরো কিভাবে সংক্ষিপ্ত করে করতে পারি। দেখেন এখানে আমার আছে কি 11 কত বলেন 14, এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো 17/21। আচ্ছা, এখনো ঠিক আগের মতোই করব, আর গুণ করব, আর গুণ করব। এই গুণটা করতে গিয়ে অনেক এবার ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ, যে এটা কত বড় জানি গুণ, হ্যাঁ, এটা কি বড় হয়ে যাবে। কাজে আমরা একটু সহজে করার চেষ্টা করব। প্রথমে আসেন 21 আর 11 যদি গুণ দেই, 11-র একটা গুণের নিয়ম হলো যে এখানে যে দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যা আগে লিখব, অঙ্ক, দুইটা অঙ্ক কি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। 11 দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করি, আর এই দুইটা সংখ্যার যোগফল লিখব। দুইটা সংখ্যার যোগফল কত বলেন, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে আমার 3, তাহলে মাঝে লিখবো হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি যে 11 আর 21-এর যদি গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়াবে 231। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আমাকে যদি 14 আর 17 গুণ করতে বলে, সেটাও মুখোমুখি কিভাবে করা যায় আমরা সেটা একটু দেখব। মুখোমুখি যদি করতে চান তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে 17 না কাউন্ট করে ধরেন 20 আছে, 20 মানে একটা জিরো ফিগারে নিবেন আর কি, 20। তাহলে আমার ছিল 17 আর আমি লিখছি 20, তার মানে এই 14 আর 17 গুণ মানে হলো যে 14 17 গুণ, 14 17 গুণ। কিন্তু আমি যখন লিখছি 20, তার মানে আরো 3টা 17 আমি বেশি, সরি 3টা 14 আমি বেশি লিখছি। তাহলে 14 আর 20 যদি গুণ দেই তাহলে এটা হবে 280, কারণ 14 দুগুণে 28। কিন্তু আমি করলাম কি, এখানে ছিল 17 গুণ কিন্তু লিখছি 20 গুণ, তার মানে আরো 3 গুণ, মানে 3 14 42, এটা আরো বেশি লিখছি। তাহলে এখান থেকে আমি 42 মাইনাস করে দিব। ঠিক আছে, এখান থেকে আমি 42 মাইনাস করে দিব। 42 যদি মাইনাস করি, মুখে করা যায়, তাহলে আমার এখানে থাকে 231, আর এখানে আমার থাকে 238। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 238 বড়, তার মানে 238-এর ভগ্নাংশ হচ্ছে 17/21। কাজেই 17/21 হচ্ছে বড় ভগ্নাংশ। কার বড় ভগ্নাংশ? 11/14 থেকে। তাহলে এই যে 4টা ভগ্নাংশের ভিতরে আমরা সবচেয়ে ছোট যে ভগ্নাংশ সেটা হচ্ছে কি বলেন, 11/14। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 11/14। ঠিক আছে, 11/14 এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই গেল একটা ওয়ে। আরেকটা ওয়েতে আমরা একটু দেখি। আরেকটা ওয়ে হচ্ছে খুব সহজে আমরা এটাকে করতে পারি, সেটা হলো প্রত্যেকটা শেষে একটা শূন্য বসায় দিবেন। শূন্য, এটা হলো শূন্য পদ্ধতি, শূন্য। তাহলে এটারও শূন্য বসায় দিব, এটারও শূন্য বসায় দিব। আচ্ছা, এটা ছোট করে শূন্য বসায় দিই, হ্যাঁ, ছোট করে। ছোট করলে এটা হবে 4, এটা হবে 5, শূন্য বসায় দিবেন। আর এখানে আমার দাঁড়াবে হচ্ছে 1 7 আর 0 আর নিচে হচ্ছে 21। এবার আপনি একটা জিনিস চিন্তা করেন, 14 দ্বারা ভাগ দিবেন। ঠিক আছে, 14 দ্বারা যদি ভাগ দেই তাহলে 14 দ্বারা ভাগ দিলে এটা হবে, কাছাকাছি ভাগটা দিবেন। 14 দিয়ে 10 গুণ করলে 140, তার মানে এটা হবে 8 ভাগ যাবে, 8 ভাগ। 8-এর পরে আরো সামথিং আসবে। আর এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা জিনিস দেখতে পাবো 6 8 হচ্ছে 48। ওকে, আর এখানে যদি ভাগ দেই তাহলে 5 8 হচ্ছে 40। এন্ড লাস্ট ওয়ান যদি এটাকে আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো কাছাকাছি। এখন দেখেন সবগুলোর যদি ভাগফল সমান হয় তখন আমার তাকাতে হবে ভাগশেষ।
ঠিক আছে, ভাগশেষ অর্থাৎ ভাগশেষ কার বেশি, যার ভাগশেষ বেশি তার ভগ্নাংশটা ছোট, যার ভাগশেষ কম তার ভগ্নাংশটা বড়। তাহলে এটা আমরা বলি শূন্য পদ্ধতি, এটা করে নেবেন, এই পদ্ধতিতেও সেম অ্যান্সার আসবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে সমহর পদ্ধতি, হ্যাঁ এটা আমাদের ইতে আছে, আমরা এখন দরকার নেই এটা আপাতত। তাহলে আমরা আড়াআড়ি গুণ পদ্ধতিটা দেখলাম, সেটা হচ্ছে কি হর আর লবের গুণ করব, যেটা ছোট সেটা রেখে দিব আর যেটা বড় সেটা আমরা করে দিব। আচ্ছা আসেন পরের অংশটা আমরা যাব। পরের অংশ কি বলেছে একটু দেখি আমরা। এই প্রশ্নের উত্তর হচ্ছে 11। ওকে, তারপরের প্রশ্নটা বলেছে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x আর n সংখ্যক সংখ্যার গড় y। এখানে বলা আছে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে y হলে সব সংখ্যার গড় কত একত্রে বের করতে বলছে। তাহলে আমরা যে কাজটা করব, একটা সূত্র মনে রাখবো। সূত্রটা হচ্ছে গড়ের, খুব গুরুত্বপূর্ণ দুইটা সূত্র বলি, এই দুইটা সূত্র বলে তারপর আমরা এখানে লেখাবো। এক নাম্বার হলো m সংখ্যক গড়। গড় মানে কি? গড় হলো মোট সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা। আর মোট সমষ্টি যদি আমরা বের করতে চাই তাহলে গড় ইনটু হচ্ছে মোট সংখ্যা, যতগুলো সংখ্যা আমার থাকে। ওকে, তাহলে গড়ের সূত্র দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে কি বলেন, একটা হচ্ছে গড় সমান মোট সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা। আর মোট সমষ্টি যদি বের করতে চাই তাহলে মোট সমষ্টি সমান হচ্ছে গড় ইনটু মোট সংখ্যা। তাহলে এবার আসেন অঙ্কটার দিকে তাকাই। অঙ্কটা আমাকে কি বলেছে? অঙ্কটা বলেছে হলো ওকে মোট সমষ্টি। আচ্ছা দেখেন অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে হলো যে m সংখ্যক সংখ্যার গড়, তাহলে m হচ্ছে মোট সংখ্যা, m হচ্ছে মোট সংখ্যা আর তাদের গড় হচ্ছে x। আর n সংখ্যক, n ও মোট সংখ্যা আর তার গড় হচ্ছে y। আমাকে বলছে সব সংখ্যার গড় কত, তাহলে আগে সব সংখ্যার মোট বের করব। এখানে আমরা যে বিষয়টা দেখব m সংখ্যক সংখ্যার মোট, m সংখ্যক সংখ্যার মোট। আচ্ছা মোট মানে কি বলেছি বলেন? মোট মানে হচ্ছে গড় ইনটু মোট সংখ্যা। তাহলে গড় কত আছে? গড় আছে হলো x, তাহলে x আর ইনটু হচ্ছে মোট সংখ্যা কত m, তাহলে m সমান আমরা বলতে পারি mx। ঠিক তদ্রূপ n সংখ্যক সংখ্যার মোট, তাহলে n সংখ্যক সংখ্যার মোট মানে সমষ্টি। তাহলে এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, মোট সংখ্যা কত বলেন? n আর গড় কত বলেন? y। তাহলে আমরা এখানে বলতে পারি y ইনটু হচ্ছে n ইকুয়াল হচ্ছে ny। এইবার আসেন লাস্ট লাইন। লাস্ট লাইন বলছে সব সংখ্যা, সব মানে মোট সংখ্যা। অতএব তাহলে এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে m আর n, তাহলে আমরা লিখতে পারি m প্লাস n সংখ্যক সংখ্যার মোট। যদি মোট লিখতে চাই তাহলে দুইটা যোগ করে দিব, তাহলে একটা হচ্ছে mx প্লাস ny, mx প্লাস হচ্ছে ny। লাস্ট যেটা আমাকে বের করতে বলছে m প্লাস n সংখ্যক সংখ্যার গড়। গড় মানে আমরা জানি মোট সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা। তাহলে মোট সমষ্টি কত বলেন? মোট সমষ্টি হচ্ছে m প্লাস m, মোট সমষ্টি হচ্ছে mx প্লাস ny, mx প্লাস ny আর গড় হচ্ছে মোট সংখ্যা হচ্ছে m প্লাস n। তাহলে আমরা এখানে লিখব m প্লাস n। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে mx প্লাস ny ডিভাইডেড বাই m প্লাস n অর্থাৎ b, অর্থাৎ b। ঠিক আছে রনি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন মোট কথাটা কি বলেন তো? মোট কথা হলো যে গড়ের দুইটা সূত্র আমরা মনে রাখবো, একটা হচ্ছে গড় আর একটা হচ্ছে সমষ্টি। গড় মানে কি? গড় মানে হচ্ছে মোট সংখ্যা ভাগ হচ্ছে মোট সমষ্টি, আর মোট সমষ্টি হচ্ছে গড় ইনটু
মোট সংখ্যা, যতগুলো আপনার সংখ্যা থাকবে। তাহলে এই প্রশ্ন মুখোমুখি করা যাবে, এতগুলো লাইন লিখলাম শুধু খাতায় উঠানোর জন্য, বাট এত লেখার দরকার নাই। মুখোমুখি আপনার অঙ্কটা দেখে দেখে সলভ করতে পারবেন। দেখেন কিভাবে সেটা আমাকে কি বলেছে, আমাকে বলেছে m সংখ্যক, তাহলে m আর x যদি গুণ দিই তাহলে এটা হবে mx। আরেকটা বলেছে কি n সংখ্যক, তাহলে n আর y যদি গুণ দেই তাহলে সেটা হবে ny। এই দুইটার সমষ্টি, তাহলে মোট সমষ্টি। বলছে কি সব সংখ্যার গড়, তাহলে সব সংখ্যা কত, একটা হচ্ছে গড় মানে আমরা জানি মোট সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা, তাহলে এখানে মোট সমষ্টি হচ্ছে mx প্লাস ny, আর মোট সংখ্যা হচ্ছে একটা হচ্ছে n আর একটা হচ্ছে m, তাহলে যোগ করলে হয় মোট, অর্থাৎ m প্লাস n। এই একদম মুখে করা যাবে, হ্যাঁ, এই অঙ্কগুলো। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর কত, mx প্লাস ny। আপনারা কি এটা বুঝতে পেরেছেন সবাই যারা দেখছেন? একটু কথা বলতে হবে, না হলে তো আমি বুঝি না আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা। যারা আছেন একটু জানান অন্তত, যারা আছেন যে এই কথাগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান কাইন্ডলি। যে কয়জন দেখছেন একটু জানান। ঠিক আছে, চলেন আমরা সামনে যাই। বি, দেখেন আমাদের একটা চলমান কোর্স আছে, কোর্সটা একটু বলে নিই। একটা হচ্ছে উপজেলা থানা শিক্ষা অফিসার, এটিও, আর 10ম থেকে 20তম গ্রেডের একটা ক্লাস ব্যাচ চলছে। আমাদের ক্লাসগুলো শুরু হবে 20 তারিখ থেকে। এখানে আপনারা মোট ক্লাস পাবেন 100টি, মোট ক্লাস, হ্যাঁ। বাংলা ক্লাস পাবেন 25টি, গ্রামার এবং হচ্ছে ব্যাকরণের সমন্বয়ে 25টি ক্লাস, ইংরেজি ক্লাস পাবেন 25টি, গ্রামার এবং ব্যাকরণের সমন্বয়ে, গ্রামার এবং লিটারেচার সাহিত্যের সমন্বয়ে। সেক্ষেত্রে আপনারা গ্রামারের ক্লাসগুলো একটু বেশি পাবেন। সাধারণ জ্ঞানে আমরা পাবো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এবং ভূগোল, এখানে ক্লাস পাবো মোট 25টি। গণিত ক্লাস পাবো 25টি ক্লাসের মধ্যে আপনারা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই ক্লাসগুলো পাবেন, পাশাপাশি ত্রিকোণমিতির ক্লাসও থাকবে এখানে। তাহলে মোট 25টি ক্লাস থাকবে। এই হলো মোট 100 ক্লাস। আর এই 100টা ক্লাস হওয়ার পরে 100টা হবে ক্লাস টেস্ট। আর এই যে সাবজেক্টগুলো তাকে 12টা ভাগে ভাগ করে 12টা হবে সাবজেক্টিভ টেস্ট, আর 10টা হবে সলভ ক্লাস। সলভ ক্লাস হচ্ছে 100টার পরেও হবে 10টা, মোট 110টা আপনারা পাবেন ক্লাস। এই 10টা ক্লাস হবে মূলত আমরা এক্সামগুলো যেগুলো নিব, এক্সামের যত সমস্যা থাকে বা আপনারা করতে গিয়ে যে সমস্যাগুলো হয় তার উপর ভিত্তি করে হবে মোট 10টা সলভ ক্লাস। আর সর্বশেষ আমরা পাবো হচ্ছে 10টা মডেল টেস্ট। আমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে, মানে মোটামুটি করে, তখন আমাদের মডেল টেস্টগুলো শুরু হবে 10টা। এবং আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে আমাদের ক্লাসটা, প্রথম ক্লাস শুরু হবে 20 তারিখ, হ্যাঁ, 20 তারিখ, এই মাসের 20 তারিখ থেকে। অতএব যারা ভর্তি হতে চান বা ভর্তি সংক্রান্ত কোনো তথ্য চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? নাম্বারটা আমি আরেকবার বড় করে স্ক্রিনে লিখে দিচ্ছি। একটা হচ্ছে 01729954688, হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কেউ যদি ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে বিকাশ করে ভর্তি হয়ে যাবেন, 01905010305, ঠিক আছে? এটা বিকাশ নাম্বার, এখানে বিকাশ নগদ আছে। যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই এটা ভর্তি হয়ে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে। এ হচ্ছে কথা, বিজ্ঞাপন মোটামুটি শেষ। আর যদি কারো কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? আসেন আমরা সামনে যাই। আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, 4000 টাকার কোর্স ফি, অনলি 2000 টাকা নিচ্ছি। এবং এটা শুধুমাত্র এই ইয়ের জন্য, আমাদের এই চলমান কোর্সের জন্য। আসেন সামনে যাই, দেখি সামনে কি প্রশ্নটা আছে। ওকে, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা আসছে 33তম বিসিএস এ। আমরা একটু দেখি প্রশ্নটা কি বলেছে। 33তম বিসিএস আসছে। প্রশ্নটা ছিল সূচক থেকে 4x 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এর মান কোনটি? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা দেখবো। এখানে আমার মোট আছে 4টা রাশি। 4টা রাশি যদি থাকে তাহলে এইভাবে বলতে পারি 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x অ্যান্ড 4 টু দি পাওয়ার x। সেক্ষেত্রে 4টা রাশির ভিতর কমন আছে হলো 4 টু দি পাওয়ার
এক্স। আর এখানে আমরা যদি দেখি 4 টু দি পাওয়ার এক্স গেলে থাকে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 4টা 1 যদি যোগ করি সেটা হয়ে যাবে 4। তাহলে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 4। এবার দেখেন এই 4 কে 2 তে কনভার্ট করে নিই, যদি নেই তাহলে আমরা লিখতে পারি 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার আর এখানে হচ্ছে x ইনটু 4 কে আমরা বলতে পারি 2 এর স্কয়ার। আচ্ছা, এবার আপনারা ভালো করে দেখেন দুইটার বেস কিন্তু একই। আমরা জানি যে সূচকে যদি বেস যদি সমান হয় এবং তাদের সম্পর্ক যদি গুণের হয় তাহলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দুইটার বেস হচ্ছে 2 আর এখানে আছে 2x আর এই গুণের জন্য হবে প্লাস আর এখানে হচ্ছে 2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। এর প্রশ্ন উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। ঠিক আছে, আরেকবার বলি প্রশ্নটা ভালো করে তাকান। এখানে আমার কি আছে, এখানে বলেছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, চারটা রাশি। তো চারটা রাশিতে কমন আছে হলো 4 টু দি পাওয়ার x। আর এখানে আমরা দেখব 4 টু দি পাওয়ার x চলে গেলে থাকে 1 প্লাস 1 প্লাস 1, এভাবে চলে গেলে থাকে 1। তাই চারটা 1 যদি যোগ করি হয়ে যায় 4। এবার এই 4 কে আমরা বলতে পারি 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার আর এখানে আছে x, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইনটু আর এখানে 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার। দুইটার বেস সেম আর গুণের সম্পর্ক পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তাহলে 2 হচ্ছে বেস কমন আর এখানে 2x আর এই গুণের জন্য হবে প্লাস আর এখানে হচ্ছে 2। তাহলে এই आंसर হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। এই প্রশ্নের উত্তর 2x প্লাস 2। এই প্রশ্ন উত্তর 2x প্লাস 2। চলেন পরের প্রশ্ন যাব। এটা আসছে বেসামরিক বিমান মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2013 সালে এই প্রশ্নটা এসেছে। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। আচ্ছা, কি বলেছে? আমাকে বলেছে a ভাগ b হোল স্কয়ার প্লাস b ইন্টু c হোল স্কয়ার মাইনাস ab। এখানে কতটি পদ আছে? একটা কথা মনে রাখবেন, পদ যে কোনো পদ নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যোগ বিয়োগগুলো কাউন্ট করতে হয়, প্লাস মাইনাস। মনে রাখবেন পদ নির্ণয়ে কখনো গুণ বা ভাগ নির্ভর করে না, অর্থাৎ প্লাস মাইনাস নির্ভর করে। হ্যাঁ, প্লাস মাইনাস। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যতগুলো প্লাস মাইনাস থাকবে ঠিক ততগুলো তার থেকে একটা বেশি থাকবে পদ বেশি। এখানে আপনারা জিনিস চিন্তা করেন, এখানে আমার আছে প্লাস একটা আর মাইনাস হচ্ছে একটা, দুইটা, তার মানে পদ হচ্ছে আমার তিনটা। ঠিক আছে, যতগুলো থাকবে তার থেকে একটা বেশি থাকবে। তাহলে এ একটা পদ, আমরা একটু দেখবো, এ একটা পদ, এ একটা পদ আর এ একটা পদ, তাহলে তিনটা পদ। প্লাস মাইনাস দ্বারা পদ নির্ণয় হয়। ঠিক আছে, যতগুলো প্লাস মাইনাস থাকবে তার থেকে একটা বেশি থাকবে পদ। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3টি। গুণ বা ভাগ কখনো পদ নির্ণয় করে না, গুণ বা ভাগ কখনোই পদ নির্ণয় করে না। তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে 3। এই প্রশ্ন উত্তর হচ্ছে 3। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। প্রশ্ন উত্তর হচ্ছে 3। ওকে, গুণ ভাগ কখনোই পদ নির্ণয় করে না, পদ হচ্ছে একটা, দুইটা আর তিনটা। আসুন পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নটা বলেছে যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 102 হয়, এটা 31তম বিসিএস আসছে, তবে a মাইনাস 1/a এর মান কত? ঠিক আছে, এটা হলো প্রশ্ন। আমরা আগে শর্টকাটটা বলে নিই, খুব সহজে যে শর্টকাটটা আমরা করব সেটা একটু বলে নিই। সেটা হলো যে যদি কখনো আপনার a মাইনাস 1/a, এটা এমনও বলতে পারতো যে a প্লাস 1/a তার মান কত, এরকমও বলতে পারতো। ঠিক আছে, যদি কখনো a মাইনাস বলে তাহলে সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে মাইনাস থাকলে, হ্যাঁ আমরা একটু লিখে রাখতে পারি, মাইনাস থাকলে, হ্যাঁ মাইনাস থাকলে না, মাইনাসের মান বের করতে বললে,
মাইনাস এর মান বের করতে বললে আমরা বড় করে করাবো, হ্যাঁ, বললে। আচ্ছা, যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কোয়ার রুট মান -2, আর যদি প্লাসটা বলে প্লাসের মান বের করতে বললে তাহলে হবে মান স্কোয়ার রুট মান +2। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, এরকম যদি ফিগারটা থাকে, যদি একটা বলে মাইনাসের মান বের করতে আর একটা হচ্ছে প্লাসের মান, সংক্ষিপ্ত করে আগে বলছি। তাহলে দেখেন এখানে আমাকে বলেছে মাইনাসের মান বের করতে, a - 1/a। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিরেক্ট, অর্থাৎ মানটা যদি বের করি তাহলে মান কত বলেন 102, মান হচ্ছে কত বলেন 102 - 2। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি স্কোয়ার রুট হচ্ছে 100, স্কোয়ার রুট 100 মানে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 10। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এটা হলো আমরা একদম সংক্ষিপ্ত করে পরীক্ষায় ফাস্ট করার জন্য এটা এভাবে করব। কিন্তু অনেকে চাচ্ছেন যে না আরেকটু ডিটেলস করবেন, যেটা কিভাবে হয়েছে তাদের দেখাবো। তার আগে এটা ক্লিয়ার কিনা শুধু মনে রাখবেন। একটা হচ্ছে মাইনাস, যদি বলে মাইনাস বলে এটা মাইনাস হয়ে যাবে স্কোয়ার রুট মান -2, আর যদি প্লাস বলে তাহলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস বললে মাইনাস, প্লাস বললে প্লাস। এটা গেল সংক্ষিপ্ত করে বলেছি, সংক্ষিপ্ত করে। ঠিক আছে, সংক্ষিপ্ত করে। এটা কি ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার। সংক্ষিপ্ত, হ্যাঁ, এটা একদম সংক্ষিপ্ত করে বলেছি। এরপর আমরা ইন ডিটেলস দেখবো আরো। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার কিনা? একটা যদি মাইনাস থাকে, মাইনাসের মান বের করতে বলে তাহলে স্কোয়ার রুট -2, মান -2, আর যদি প্লাস বলে তাহলে স্কোয়ার রুট মান +2, যে মানটা দেওয়া থাকে আর কি। সুজন জি, ওয়ালাইকুম আসসালাম সুজন, ভালো আছেন না? আচ্ছা, আসেন আমরা একটু বড় করে অঙ্কটা দেখি। বড় করে কিভাবে? আগামীকালকে আমরা ব্যাংকের ক্লাস নিব ইনশাল্লাহ 12টায়। বড় করে হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে a² + 1/a² সমান দেওয়া আছে 102। আমাকে বলেছে কি a - 1/a এর ভ্যালু কত। আমরা দুইটা সূত্র একটু মনে রাখবেন এখানে। হ্যাঁ, এই সূত্র যারা একদম জানেন না তাদের জন্য বলছি। দেখেন আগে যারা একদম ফাস্ট করতে চান তাদের জন্য দেখাইছি, আর এখন হচ্ছে যারা একটু ডিটেলস করতে চান তাদের জন্য। দুইটা সূত্র মনে রাখবেন। একটা হচ্ছে a² + b² সমান a + b² - 2ab, আর এটা হচ্ছে a² + b² সমান a - b² + 2ab। ঠিক আছে, এই দুইটা সূত্র মনে রাখবো। এখন আসেন, আমাকে এটা ডিপেন্ড করবে, দুইটা সূত্র ব্যবহার করা যাবে, নির্ভর করবে এখানে আমার কি মান বের করতে বলেছে। এখানে বলছে a - b, তার মানে এই যে a - b এর যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা বসাবো। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি a² + b² মানে হলো a - 1/a² + 2ab, b বলতে এটা 1/a, আর ইকুয়াল হচ্ছে বলতে পারি 102। ঠিক আছে, এখন আসেন আমরা যদি এখানে a - 1/a তার হোল স্কয়ার আর a কাটাকাটি যদি করি তাহলে a প্লাসটা ওই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 102 - 2। তাহলে a - 1/a হোল স্কয়ার সমান বলতে পারি 100। অতএব a - 1/a স্কয়ার টেবিল আসলে স্কয়ার রুট হয়ে যাবে, স্কয়ার রুট হচ্ছে 100, আর 100 এর স্কয়ার রুট হচ্ছে +-10। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে +-10 অর্থাৎ ঘ, +-10 অর্থাৎ ঘ। ঠিক আছে, এটা হলো আমরা একদম বড় করে দেখালাম। এই সূত্র দুটো মনে থাকলে এই অঙ্কগুলো পারা যাবে। আর আগেরটা তো বললাম মনে রাখতে হবে যে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মান মাইনাস হবে 2, আর যদি প্লাসের মান বের করতে বলে মান +2, মানে স্কোয়ার রুট মান +2। ঠিক আছে,
এই হলো এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সামনের প্রশ্নে যাব। ঠিক আছে, এরপরে যাই। এটা খুব ভালো প্রশ্ন, এটা ব্যাংকে আসছে, ব্যাংকে একাধিকবার আমি দেখছি এরকম প্রশ্ন, এবং নির্বাচন সচিবালয় হয়তো ওইখান ব্যাংক থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নটা, এবং রিসেন্ট একটা ব্যাংকে এরকম প্রশ্ন ছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো ছিল। দেখেন এখানে কি বলেছে, এখানে বলেছে একটি রাস্তায় 100 মিটার অন্তর গাছ লাগানো হলো। প্রথম গাছ ও শেষ গাছের মধ্য দূরত্ব 2 কিলোমিটার হলে রাস্তায় মোট কতগুলো গাছ লাগানো হলো? এটা হচ্ছে প্রশ্নের কথা। হ্যাঁ, কতগুলো গাছ লাগানো, আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি। বিষয়টা হলো এরকম, ধরেন এটা একটা রাস্তা, তাহলে বুঝে যাবেন কি করতে বলেছে। এটা একটা রাস্তা, এখন আসেন এই রাস্তায় আমাকে বলেছে টোটাল 2 কিলোমিটার, আমরা বলতে পারি 2 কিলোমিটার, যেই কথা যেহেতু মিটার আছে, আর 2000 মিটার সেম কথা। ঠিক আছে, কারণ আমরা জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তাহলে এই পুরো রাস্তাটা ধরে নেন 2000 মিটার আছে। আমাকে বলেছে গাছ লাগাবেন, তাহলে যদি গাছ লাগাতে চান তাহলে আপনি প্রথম গাছটা কোথায় লাগাবেন? ওহো, মুছে গেল। ঠিক আছে, আমরা একটু দেখি, আরেকবার একটু লিখি। এটা 2000 মিটার। প্রথম গাছটা আমরা কোথায় লাগাবো? প্রথম গাছটা তো আমরা এখানে লাগাবো, রাইট? প্রথম গাছ, এরপর আবার দ্বিতীয় গাছ, এরপরে তৃতীয় গাছ, চতুর্থ গাছ, এভাবে করতে 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 আমরা যে সর্বশেষ গাছটা লাগাবো এখানে। এখন বলছে প্রত্যেকটা গাছ 100 মিটার দূরত্বে থাকবে, তার মানে এই যে দুইটা গাছের দূরত্ব 100, এটাও 100, এটাও 100। তাহলে আমরা কি বলতে পারি না যে এখানে যে 2000 মিটার আছে, 2000 মিটারকে যদি মানে ঐকিক নিয়ম করি যে 100 মিটারে গাছ লাগানো যায় একটা, তাহলে 100 মিটারে যদি গাছ লাগানো যায় একটা, 2000 মিটারে গাছ লাগানো যাবে কতগুলো? এটা হচ্ছে প্রশ্নের কথা। তাহলে সেক্ষেত্রে আমরা 100 দ্বারা ভাগ করলে তো বের হয়ে যায়, 2000 ভাগ হচ্ছে 100, 2000 ভাগ 100, এটা লিখলাম, তাহলে হইলো কত বলেন? 20টি। কিন্তু এটা ঝামেলা হইলো কি জানেন? ঝামেলা হলো যে আপনি এই যে প্রথম যে গাছটা লাগাইছেন, একটু খেয়াল করবেন, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন 300 মিটার আছে, প্রত্যেকটা গাছ 100 মিটার করে লাগাবেন, তাহলে আপনার হওয়া উচিত কতগুলো গাছ? আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি। মোট দূরত্ব 300, তাহলে প্রথম গাছ, এরপরে 100 মিটার, দ্বিতীয় গাছ, এরপরে আবার 100 মিটার, তৃতীয় গাছ, এরপরে আবার 100 মিটার। ঠিক আছে, তাহলে 100 100 200, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এইটা হচ্ছে 100। তাহলে আমি মোট কতগুলো গাছ লাগাইছি প্র্যাকটিক্যালি দেখলে বোঝা যাবে। দেখেন আপনি কতগুলো গাছ লাগাইছেন, একটা, দুইটা, তিনটা, চারটা। প্রশ্ন হলো 300 মিটার তো হওয়া উচিত ছিল 3টা, কিন্তু 4টা হলো কেন? এই যে প্রথম যে গাছটা লাগাইছেন, এই প্রথম গাছটার জন্য 1 যোগ করতে হবে, অর্থাৎ এখানে আমরা সহজে বলতে পারি 20টি যোগ হচ্ছে 1, টোটাল হচ্ছে 21টি। এই প্রশ্নের উত্তর হচ্ছে 21টি, অর্থাৎ 21। ঘ সহজে কিভাবে করব? একদম ডিরেক্ট সূত্র দিয়ে। ডিরেক্ট সূত্র হচ্ছে এরকম, ডিরেক্ট সূত্র হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার সমান হচ্ছে 2000 মিটার। ঠিক আছে, অতএব গাছের সংখ্যা, গাছের মোট সংখ্যা কত? 2000, প্রত্যেকটা হচ্ছে কত মিটার দূরত্বে? 100, ভাগ হচ্ছে 100, যোগ হচ্ছে 1, তাহলে 20 যোগ 1 সমান হচ্ছে 21টি। এই হচ্ছে কথা, এভাবে লিখবো আমরা ডাইরেক্ট। হ্যাঁ, 2000 20 যোগ 1 সমান 21টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নির্বাচন কমিশন সচিবালয়ে আসছে 2019 সালে, রিসেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা আসছে। আর এখানে এই হলো কথা। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি রাস্তা 100 মিটার অন্তর। আসেন আমরা পরে যাব, নেক্সট কোশ্চেন যাই। 21। আচ্ছা, এই প্রশ্নটা খুব, এটাও রিসেন্ট প্রশ্ন। এটা আসছে হলো 45তম বিসিএস এ এই প্রশ্নটা।
এটা জিওমেট্রি একটি প্রশ্ন, আমরা জিওমেট্রি বলতে পারি, ত্রিকোণমিতি বলতে পারি, এখান থেকে দুইভাবে আমরা ইউজ করতে পারি এটা, ঠিক আছে। এটা খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা কি বলেছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর বৃত্তের ব্যাস হলো 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এটা হলো প্রশ্ন। একটা জিনিস খেয়াল করেন, আমরা আগে একটু জানি বৃত্তচাপটা কি। বৃত্তচাপ হলো বৃত্তের প্রত্যেকটা অংশকে, অর্থাৎ পরিধির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তের চাপ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এই পোরশনটুকু এটা কেন্দ্র, এটা কেন্দ্র, তাহলে এই পোরশন থেকে এই পোরশন পর্যন্ত যে অংশটুকু নিব তাকে আমরা বলবো এতটুক, এতটুককে আমরা বলবো চাপ। আবার এই পুরো অংশটাকে আমরা বলতে পারবো চাপ, কেননা প্রত্যেকই হচ্ছে বৃত্তের একটি অংশ। এবার আমাকে বলছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি। আর বলছে বৃত্তের ব্যাস, ব্যাস মানে হচ্ছে বৃত্তের পরিধির দুই প্রান্তের সমষ্টিকে আমরা বলি হচ্ছে ব্যাস, মানে বৃত্তের পরিধির একটি প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে বলা হয় ব্যাস। তাহলে এই পুরো ব্যাসটা হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হলে এই অংশটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির একটা প্রান্তকে বলি ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে 6 আর এটার ব্যাসার্ধ হচ্ছে 6। ওকে, এটা হলো মোটামুটি কথা, কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা একটা সূত্র জানবো আগে। এটা হলো অঙ্কের কথা, দেখি সূত্রটা কি বলেছে। সূত্রটা বলেছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য দুইভাবে দেখাবো, একদম একটা হলো ডিরেক্ট সূত্র দিয়ে, আর একটা হচ্ছে ভাই আরেকটা দুই রকম সূত্র দিয়ে আমরা দেখবো। একটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে হচ্ছে আর থিটা রেডিয়ান, ঠিক আছে, আর থিটা রেডিয়ান, আর হচ্ছে থিটা রেডিয়ান। এখন আসেন আমরা একটা বিষয় জানি যে রেডিয়ান হলো 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, আমরা বলতে পারি। আবার বলি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, সার্কুলার কোণ। তাহলে 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই হচ্ছে 180। আমরা কিন্তু ডিগ্রি থেকে কনভার্ট করে রেডিয়ানে যাব। এখন দেখেন আমার এই প্রশ্নে বলা আছে 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি যে এই যে থিটা, এই থিটা তো রেডিয়ান, থিটা মানে 60 ডিগ্রি কোণ, কিন্তু এটা তো ডিগ্রিতে আছে, আমরা এটাকে রেডিয়ানে নিতে হবে, রেডিয়ানে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে যে 180 ডিগ্রি আর সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে পাই বাই 80, 180। আর 60 ডিগ্রি মানে হলো যে পাই বাই 180 ইন্টু হচ্ছে 60। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 3, আর উপরে হবে পাই বাই 3 রেডিয়ান, ঠিক আছে, পাই বাই 3 রেডিয়ান। তাহলে এখন আমরা সুন্দর করে লিখতে পারি, কি লিখতে পারি? প্রথমে আছে আর, আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, যদি ব্যাস 12 হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে 12 বাই 2, মানে ব্যাসের অর্ধেক। আর থিটা মানে হচ্ছে এই অংশটুকু, তাহলে থিটা মানে কি বলেন? পাই বাই হচ্ছে 3। আচ্ছা, এবার দেখেন কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে এটা হবে 6, আর এখান থেকে যদি কাটাকাটি করি 2, তাহলে এটা হবে 2 পাই রেডিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, মানে চাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই। 2 পাই কোথায় আছে? এই যে এখানে। এটা একভাবে করলাম, আরেকবার বলে নিই, এটা সূত্রটা একটু মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি কত আর 60 ডিগ্রি কত, এটা বের করবো আগে, 1 নম্বর কথা। তাহলে আমরা কি পাবো? এই যে থিটা, এই যে থিটা যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ান কোণে নিতে পারবো। তাহলে রেডিয়ান কোণটা যদি আমরা পেয়ে যাই, রেডিয়ান কোণটা যদি পেয়ে যাই, জাস্ট থিটার জায়গায় বসাবো, এই হলো কথা। সেকেন্ড ওয়ে তো হচ্ছে ডিরেক্ট বের করা যাবে। কিভাবে? চাপের দৈর্ঘ্য একদম ডিরেক্ট একটা সূত্রের মাধ্যমে। চাপের দৈর্ঘ্য সমান হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, একদম ডিরেক্ট সূত্র দিয়ে করব। সেক্ষেত্রে এত ঝামেলা নাই, এই ডিগ্রি রেডিয়ানের রূপান্তর করার কোনো ঝামেলা হবে না, ডিরেক্ট করে ফেলতে পারবো। তাহলে দেখেন থিটার মান কত? 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে 360, আর 2r, খেয়াল করবেন 2r মানে হচ্ছে ব্যাস। ব্যাস মানে কত বলেন? 12 সেন্টিমিটার। তাহলে 2r এর পরিবর্তে লিখব 12, আর এখানে হচ্ছে পাই, তাহলে 12 পাই। তাহলে এবার দেখেন 60 দিয়ে যদি ভাগ করি, 6 6 36, আর 6 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2 পাই।
এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 পাই। এটা ডিরেক্ট এই সূত্র দিয়ে আমরা করতে পারি। কি হলো রে? ওকে, আমরা এই সূত্র দিয়ে করতে পারি ডিরেক্ট, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমরা এটা দিয়েও করতে পারি, এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে সূত্র দিয়ে করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, ডিগ্রি থেকে আগে রেডিয়ানে রূপান্তর করতে হবে, দেন আমরা এটা করতে পারবো। এটা খুব ভালো প্রশ্ন, এটা 45তম একদম রিসেন্ট প্রশ্ন আর কি, 45তম বিসিএস এই প্রশ্নটা আসছে। ওকে, ঠিক আছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্নের উত্তর হচ্ছে 2 পাই। আমরা আরেকবার বলে নিই, আমাদের দুইটা কোর্স চলমান আছে, একটা হচ্ছে এটিও সহকারী থানা শিক্ষা অফিসার, আর 10ম থেকে 20তম গ্রেডের ক্রাশ ব্যাচ। 10ম থেকে 20তম গ্রেডের হচ্ছে ক্রাশ ব্যাচ। এখানে আপনারা মোট ক্লাস পাবেন 61টি, বাংলা ক্লাস 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25, গণিতের ক্লাস পাবেন 25টি। আর 100টা ক্লাসের জন্য 100টা ক্লাস টেস্ট পাবেন, 10টা পাবেন হচ্ছে সলভ ক্লাস এবং তার হবে যেগুলো এক্সাম হয়েছে তার উপর, আর 12টা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট যেগুলো আমাদের পরীক্ষাগুলো হবে তার উপরে, আর মডেল টেস্ট হচ্ছে 10টি। এই হচ্ছে মোটামুটি করে আমাদের ক্রাশ ব্যাচের আয়োজন। এবং এখানে আপনাদের টোটাল হচ্ছে ফি হচ্ছে 2000 টাকা। আমরা 4000 টাকার ফি, 50% সারে পাবেন 2000 টাকা। ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, অর্থাৎ 20 সেপ্টেম্বর, ঠিক আছে। 20 সেপ্টেম্বর থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। কারো যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, 01729954688। আর কেউ যদি ডিরেক্ট ভর্তি হতে চান, বিকাশ বা নগদে পেমেন্ট করে ভর্তি হয়ে যাবেন, অর্থাৎ 01905 আর 010305, ঠিক আছে। তো এই হলো আজকের ক্লাসের আয়োজন। আগামীকালকে আপনাদের সাথে লিটারেচারের ক্লাস হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।